আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুল ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। একটা চিত্র দেখব আমরা, দেখি কি চিত্র দেখায়। দেখো, এই যে চিত্রটি দেখা যাচ্ছে, আমার মনে হয় এই চিত্রটি তোমাদের পরিচিত চিত্র। ঠিক সচরাচর দেখা যায় তা না, তবে অনেক জায়গায় দেখেছো। আসলে এটি আমাদের পাকস্থলীর চিত্র। পাকস্থলীতে আমাদের অনেকে অ্যাসিডিটির সমস্যায় ভুগি। এই অ্যাসিডিটি হলে আমাদের এরকম বুক জ্বালা বা পেট ব্যথা, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়, তোমরা জানো। এই অ্যাসিডিটি অর্থাৎ অ্যাসিড কেন হয়, যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি। এই গ্যাস্ট্রিক কিসের কারণে হয়? গ্যাস্ট্রিক কিসের কারণে হয়? অ্যাসিডের কারণে হয়। গ্যাস্ট্রিকটা মূলত অ্যাসিডের কারণে হয়, কারণ আমাদের পাকস্থলীতে হজম ক্রিয়ার জন্যই দরকার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা অ্যাসিডিটি প্রবলেম বলি। তাহলে এটি মূলত অ্যাসিডের কারণেই হয়। এবার আরেকটা চিত্র লক্ষ্য করি। এখানে একটা ফল দেখা যাচ্ছে, এখানেও ফল, এটাও ফল। 3 ধরনের ফল এখানে দেখা হচ্ছে। তোমরা জানো প্রথম এবং তৃতীয় ফলগুলো খাইতে কেমন এবং দ্বিতীয় ফলগুলো খাইতে কেমন। তাহলে এই ফলগুলোতে আসলে কি থাকে বলো দেখি। এই ফলগুলোর ভিতরে অ্যাসিড থাকে, এই জন্য একটু টক টক লাগে। মূলত এই অ্যাসিডগুলোর নামও আলাদা আছে। এগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। এই ফলের মধ্যে যেগুলো অ্যাসিড থাকে তাদেরকে বলা হবে জৈব অ্যাসিড। এবার আরেকটা চিত্র। ইদানিং বাজারে এই সবজিটি পাওয়া যাচ্ছে, যাকে আমরা কচুমুখী বলি। এই কচুমুখী খেলে আমাদের অনেক সময় মুখ কুটকুট করে, মুখ চুলকায়, গাল চুলকায়। কেন? কারণটা হলো এতে ক্ষার আছে। মূলত এতে ক্যালসিয়াম অক্সালেট আছে, যা ক্ষারীয়। এই ক্যালসিয়াম অক্সালেটের কারণে আমাদের যদি ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে এই ক্যালসিয়াম অক্সালেট আমাদের গাল লেগে কুটকুট করে বা চুলকায়। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে অ্যাসিড ও ক্ষার। 10ম অধ্যায় নিয়ে অ্যাসিড ও ক্ষার নিয়ে আমাদের আজকের পাঠ। 9ম অধ্যায়। তো প্রথমতই আমরা জেনে নেই, এই যে ফলে থাকলো অ্যাসিড, অ্যাসিড কাকে বলে এটুকু আগে জেনে নেই। তো এখানে অ্যাসিডের একটা সহজ আমরা সংজ্ঞা জানবো। অ্যাসিড হচ্ছে যে সকল যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং ওই হাইড্রোজেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধাতু বা অধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে, আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করা যায়, তাকে অ্যাসিড বলে। সংজ্ঞাটা খুব বড় হলো, কিন্তু পরিপূর্ণ সংজ্ঞা দেখো। অ্যাসিড হচ্ছে কোনো যৌগের অণুতে যদি এমন হাইড্রোজেন থাকে যাকে অন্য কিছু দ্বারা প্রতিস্থাপন করা যায়, এবং এই প্রতিস্থাপন যেটা হবে সে প্রতিস্থাপিত হয়ে ওখানে যদি আমরা ধাতু যোগ করি, তখন সেটাতে লবণ উৎপন্ন হয়। এইরকম যৌগগুলোকে বলা হবে অ্যাসিড। যেমন একটা উদাহরণ হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা উদাহরণ হতে পারে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড ইত্যাদি। তাহলে অ্যাসিডের সংজ্ঞাটা আমরা আরো একভাবে দিতে পারি। দেখো, যে সকল রাসায়নিক দ্রব্য পানিতে সম্পূর্ণ বা আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন দান করে, যেটাকে আমরা প্রোটন বলি। কারণ হাইড্রোজেন H+ হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে তাতে আর কি থাকে? প্রোটন। তাহলে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে, তাকেই আমরা বলবো অ্যাসিড।
তাহলে আমাদের আধুনিক সংজ্ঞা হচ্ছে যে সকল রাসায়নিক দ্রব্য পানিতে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাকে আমরা বলবো অ্যাসিড। যেমন এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে HCl এখানে বিয়োজিত হয়ে H ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন উৎপন্ন হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডেও আমাদের হাইড্রোজেন আয়ন এবং এটা ইথানয়েড আয়ন উৎপন্ন হয়েছে। তোমরা জানো এটা ইথানোয়িক আয়ন কি। কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। এবার অ্যাসিডের আণবিক গঠনগুলো কেমন হয় একটু দেখে নেই। দেখো একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে HCl অ্যাসিড তৈরি করে। HCl অ্যাসিড মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে দুইটা হাইড্রোজেন এবং 4টা অক্সিজেন একটা সালফার মিলে এইরকম ভাবে যুক্ত থেকে একটি অ্যাসিড তৈরি করে, তার নাম সালফিউরিক অ্যাসিড। এই দুটো অ্যাসিড সম্পর্কে আমরা খুব ভালো জানি। এবার অ্যাসিডের প্রকারভেদ আসি। অ্যাসিডের প্রকারভেদ, অ্যাসিড হচ্ছে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে তীব্র বা সবল অ্যাসিড, অন্যটি হচ্ছে মৃদু বা দুর্বল অ্যাসিড। তাহলে একটা সবল অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। তাহলে সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড কাকে বলবো? তীব্র অ্যাসিড হলো যে সকল খনিজ অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে, অর্থাৎ সম্পূর্ণ বিয়োজিত হবে এবং সম্পূর্ণটাই হাইড্রোজেন আয়ন রূপান্তর করবে। এই ধরনের অ্যাসিডগুলোকে বলা হয় তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি। তাহলে দুর্বল অ্যাসিড কাকে বলে? দুর্বল অ্যাসিড হলো সেই সকল অ্যাসিড যেগুলো পানিতে আংশিক বিয়োজিত হবে, অর্থাৎ সম্পূর্ণ বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে, সেগুলোকে বলা হবে দুর্বল অ্যাসিড। মূলত জৈব অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখানে উদাহরণ হিসেবে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এটা ব্যতিক্রম একটু, কারণ এই যে যতগুলো অ্যাসিডের নাম বলা হয়েছে সেগুলো সব জৈব অ্যাসিড, অর্থাৎ বিভিন্ন ফলমূলে পাওয়া যায়, কিন্তু কার্বনিক অ্যাসিড এটি কিন্তু ফলমূলে পাওয়া যায় না, এটি তারপরও এটি যে খনিজ অ্যাসিড তারপরেও কিন্তু এটি দুর্বল, তাহলে এটি দুর্বল অ্যাসিড। এবার সবল অ্যাসিডের কয়েকটা নাম দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আগেও জেনেছি, দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। অ্যাসিডের ধর্মগুলো এবার জেনে নেওয়া যাক। তাহলে অ্যাসিডের ধর্মগুলো হচ্ছে, ধর্মগুলো কি কি? অ্যাসিড কেমন হয়? আমরা যখন একটা ফল খাই তখন কেমন লাগে? নিশ্চয়ই টক, লেবু টক, তেঁতুল টক। তাহলে অ্যাসিডের স্বাদ টক, তাই বলে আমরা খনিজ অ্যাসিড অর্থাৎ তীব্র অ্যাসিডগুলোর স্বাদ নিতে যাব না। আরো কিছু ধর্ম আছে, যেমন এখানে একটা অ্যাসিড দেখা যাচ্ছে, বিকারে অ্যাসিড আছে, এটা একটা নীল লিটমাস অ্যাসিড, নীল লিটমাস। এই নীল লিটমাস পেপার, এটা একটা লিটমাস পেপার, এই পেপারটাকে যদি আমি অ্যাসিডে দিই তখন কি হবে? অ্যাসিডে দিলে অ্যাসিডের সাথে এটি বিক্রিয়া করে কালার চেঞ্জ করবে, অর্থাৎ লাল হয়ে যাবে, নীল বর্ণের লিটমাস পেপারটি লাল হয়ে যাবে। লাল তো বিপদের প্রতীক। তাহলে এটি অ্যাসিডের একটি ধর্ম, অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে
অ্যাসিড টক স্বাদযুক্ত জলীয় দ্রবণে ইহা হাইড্রোজেন আয়ন দেয়। এটি ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটি আমাদের অ্যাসিডের কয়েকটি ধর্ম। আশা করি এই ধর্মের অনেকগুলো তোমাদের জানা। তারপরে বলা হলো অ্যাসিডের ব্যবহার। অ্যাসিডের কিন্তু প্রচুর ব্যবহার আছে, যেমন ফলমূল খাই আমরা রোগ প্রতিরোধে, প্রসাধনী সামগ্রীতেও আমরা অ্যাসিড ব্যবহার করি। তারপর খাদ্যের পচন রোধেও কিন্তু অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক কাজে অ্যাসিড ব্যবহার করা হয়। এবারে আমরা জানবো ক্ষারক কাকে বলে। অ্যাসিড যেমন জানলাম অ্যাসিড কাকে বলে, একইভাবে জানবো ক্ষারক কাকে বলে। দেখো, যে সকল যৌগ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে, হাইড্রোক্সাইড আয়ন মিন্স OH আয়ন, হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাকে ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, বেকিং সোডা। নিচে ক্ষারকের বৈশিষ্ট্য দেওয়া হলো, যেমন এরা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, হাইড্রোক্সাইড আয়ন দান করে। তাহলে ক্ষারকগুলো কেমন কি হয়? হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় সেটি গ্রহণ করে, আর হাইড্রোক্সাইড আয়ন দান করে। ক্ষারকের ধর্ম কেমন হয়? ক্ষারকের ধর্ম এগুলো মূলত ধাতুর হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষারক মূলত হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড। ধাতুগুলো ক্ষারধর্মী। তারপর দেখো, এটা লাল লিটমাস পেপারকে নীল করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর এটা লাল লিটমাসকে নীল করে। পানিতে অতিমাত্রায় দ্রবণীয় এগুলো ক্ষারক। সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, তাই বলি সকল ক্ষারক কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের একটা বিশেষ নাম আছে, তাদেরকে বলি আমরা ক্ষার। অর্থাৎ যে সকল ক্ষারকের মধ্যে যে কয়েকটা ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, যেটা পানিতে দ্রবীভূত হবে সেগুলোকে বলা হবে ক্ষার, আর যেগুলো হবে না সেগুলো ক্ষারক, কিন্তু ক্ষার নয়। তাহলে যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার বা অ্যালকালি। তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষার হতে গেলে ক্ষারককে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। ক্ষারকের উদাহরণ কয়েকটা জেনে নেই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি। অর্থাৎ দেখো, প্রত্যেকটাতে কিন্তু ধাতু আছে, ধাতুর হাইড্রোক্সাইড অথবা ধাতুর অক্সাইড, এগুলাকেই মূলত বলা হচ্ছে ক্ষারক। ক্ষারকের উদাহরণ আরো কয়েকটি আছে, এখানে দেখে নাও তোমরা। ক্ষারকের আণবিক গঠনটা এবার একটু দেখে নেই। দেখো, এটা যদি সোডিয়াম পরমাণু হয়, এটি অক্সিজেন এবং এটি হাইড্রোজেন, তাহলে সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবারে তোমাদের জন্য হালকা কাজ, তোমার আশেপাশে 10টি জিনিসের নাম লিখো যাদের মধ্যে অ্যাসিড আছে। 10টা কেন, তোমরা ইচ্ছা করলে 100টাও লিখতে পারবা, তো তোমরা 10টাই লিখো, আশা করি লিখতে পারবা। তোমরা বাসায় একটু ট্রাই করবা। তো আমরা অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, ক্ষারক কাকে বলে জানলাম। তো এগুলো থেকে আমরা পরবর্তী ক্লাসে হয়তো অ্যাসিড ক্ষারকের বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে জানবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আমরা মূলত অ্যাসিড নিয়ে আলোচনা করব। অ্যাসিড নিক্ষেপের যে ঘটনা ঘটে সেটা যাতে না হয় সেই জন্য আমাদের এই পোস্টারটা, স্টপ অ্যাসিড অ্যাটাকস, and we have to be careful about that factor. Thank you everybody, see you next.